দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকল উদ্দেশ্যে সালাম এবং আমাদের সম্মানিত সহোচ্চকে আমার শুভেচ্ছা। আপনি দেখবেন যে বাংলাদেশে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি আপনার উচ্চ সুদের হারের পাশাপাশি বাংলাদেশে কিন্তু সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইনের শাসনের অবনতির এরকম একটি প্রেক্ষিতে যখন আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনি কর যখন আরোপ করছেন, আসলে এটা সত্যিকার অর্থে কাঁচা ঘায়ের উপরে লবণ ছিটানোর মতো শামিল। সেটা আমি ব্যক্তিগতভাবে অর্থনীতি ভাষায় আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আপনি দেখবেন যে আপনি কৃষি পণ্যের যে টোটাল সাপ্লাই চেইনের উপরে যে একটি ভয়ঙ্কর একটি এফেক্ট পড়বে, আপনি 5 থেকে 15% অনেকগুলো পণ্যের উপরে দেখলাম কৃষি পণ্যের উপরে আপনি আপনি ভিএটি 5% থেকে 15% বৃদ্ধি করেছেন। এর ফলশ্রুতিতে কিন্তু শেষমেশ কিন্তু ভোক্তার কিন্তু উচ্চ উচ্চ পরিসরে কিন্তু আপনার ব্যয় করে কিন্তু তারও কিন্তু 10% এক্সেসিভ আপনার কিন্তু ব্যয় করে কিন্তু তার তার খরচ মেটাতে হচ্ছে। এর ফলশ্রুতিতে কি হবে, আপনার বাংলাদেশে বর্তমানে কিন্তু আপনার ধনী শ্রেণী বাদ দিয়ে কিন্তু আপনি যদি সামষ্টিক অর্থের কথা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, আসলে বাংলাদেশ কিন্তু বর্তমানে একটি অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। এমন একটি পরিস্থিতি আমরা জানি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের অধিকাংশ ব্যবসায়ীরা তারা তাদের মাসের কিস্তি পর্যন্ত পরিশোধ করতে পারছে না। অতীতে যারা এক বছরে যে মাসিক যে আপনার বিক্রয় হতো সেটা আজকে এক মাসেও সেই সেই আপনার এক মাসে দেখা যাচ্ছে তারা একদিনের ব্যয়ও তারা মিটাতে পারছে না। তো এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় যখন আপনি এক্সেসিভ, যেটা আমি মনে করি যে রিগ্রেসিভ ট্যাক্সেশন একটা পলিসি, যেটা ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেখানে উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চ উচ্চ পরিসরের শিল্পগোষ্ঠী থেকে একদম ক্ষুদ্র মাঝারি শিল্পরা সমানভাবে ভোক্তারা একই একই ভ্যাট দিচ্ছে, সেটা আমি মনে করি বাংলাদেশের গরিব মেহনতি মানুষের সাথে চরমভাবে একটি অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে। এমন একটি পরিস্থিতিতে আমার প্রস্তাবনা থাকবে যে বাংলাদেশটাকে আসলে কি করে আমরা একটি বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ আসলে আমরা সৃষ্টি করতে পারবি। আপনি দেখবেন উন্নত দেশগুলোতে কিন্তু আপনি দেখবেন ইউনাইটেড কিংডম থেকে শুরু করে এবং ওইসিডি দেশগুলো কিন্তু আজকে অধিকাংশ ব্যবসা কিন্তু সরে এসে কিন্তু আপনার মিডল ইস্টে কিন্তু চলে আসছে একটা কারণে, বিকজ অফ আপনার ট্যাক্সেশন ফেসিলিটি গুলা কিন্তু আপনার আকর্ষণীয়। আপনি যদি ডাবল ডিজিট ট্যাক্সেশন দিয়ে রাখেন, তার উপর আপনি ভ্যাট আরোপ করেন, তারপর রেভিনিউ ট্যাক্স দিচ্ছেন, সোর্স ট্যাক্স দিচ্ছেন, সবকিছু দিয়ে যদি আপনি রক্ত চুষতে চুষতে যদি আপনি এমন একটি পরিস্থিতি যাবে যখন দেহের ভিতরে যদি আর রক্ত না থাকে, তখন কিন্তু আপনি কিন্তু কর আহরণ করার কিন্তু আর কোনো আপনার সক্ষমতা থাকবে না। তো আমি অর্থনীতি ভাষায় আমি বিনীতভাবে অনুরোধ করব আজকে আমাদের মধ্যমায়ের যারা ব্যবসায়ী যারা রয়েছে তাদের দিকে, তাদের যাতে আমরা যথার্থ মূল্যায়ন করি। তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির কিন্তু মেরুদণ্ড। তো সেই স্বীকৃতি যদি আমরা না দিতে পারি, তাদেরকে যদি আমরা অস্থিতিশীল করে দেই, আসলে আমাদের সামষ্টিক অর্থনীতি কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। এবং আপনি দেখবেন বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ব্যর্থতার কারণে কিন্তু আপনার ন্যূনতম মজুরি ক্রমবর্ধমান ভাবে নতুন নতুন দাবি করে আজকে 25,000 থেকে ভবিষ্যতে 1 লক্ষ টাকা হবে। তারপরে যদি আপনি খাদ্য মূল্যস্ফীতি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, ভবিষ্যতে কিন্তু দেখা যাবে 1,000 টাকার নোটের বদলে কিন্তু 10,000 টাকার নোট ছাপাতে হবে। এমন একটি বাস্তবতা আজকে আমরা পড়ে গেছি, যখন কৃষি পণ্যের দাম ক্রমবর্ধমান ভাবে বেড়ে যাচ্ছে, তার উপরে যখন আপনি বাড়তি শুল্ক আরোপ করছেন, আসলে এটা কতটুকু আত্মঘাতী সেটা আমি মনে করি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে তাদের আবারও ড্রয়িং টেবিলে যে এটা আবার বিচার বিশ্লেষণ করে আমি মনে করি যে সংশোধন করা উচিত। কারণ বাংলাদেশের অর্থনীতি বর্তমানে কোনো ভালো অবস্থানে নেই। এবং আমি একটি বাই পার্টিজান কথা বলে বলছি, আমি কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না। বাংলাদেশে আজকে বিনিয়োগ আসছে না, বাংলাদেশে এমনকি আন্তর্জাতিক বিনিয়োগকারী তো দূরের কথা, দেশীয় বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করছে না। আপনি যদি সরাসরি এফডিআই ডেটা দেখেন, আপনি যদি দেখতে পারেন যে সরাসরি যে বাংলাদেশে কিন্তু বিনিয়োগ সংকুচিত হচ্ছে। বিনিয়োগ সংকুচিত হলে কিন্তু আপনার কর আহরণের যে লক্ষ্যমাত্রাটা কিন্তু সেটা কিন্তু আপনার অর্জিত স্থানে কিন্তু পৌঁছাতে আপনি পারবেন না। এবং বর্তমানে অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং আপনার প্রাইস স্টেবিলিটি যদি এনশোর করতে হয়, যেটা মূল্যস্ফীতি স্থিতিশীলতায় এবং একই সাথে টাকার মান ডলারের বিপরীতে যদি আপনি স্থিতিশীল রাখতে চান, আপনার মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি সবার আগে আমাদের এখানে নিয়ন্ত্রণ করতে হবে। এবং একই সাথে আমি শেষ করার একটা কথা আমি বলছি, সেটা হচ্ছে উচ্চ সুদের হার আপনার আরোপ করতে হচ্ছে, প্রয়োগ করতে হচ্ছে কঠোর একটি সংকোচনমূলক নীতি প্রয়োগ করতে হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আপনি দীর্ঘ সময়ের জন্য 2-3 বছরের জন্য যদি আপনি ডাবল ডিজিট, যেটা 15 থেকে 16% যদি আপনি লেন্ডিং রেট রাখেন, ভবিষ্যতে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু দেউলিয়া হয়ে যাবে। এটা অর্থাৎ হচ্ছে ভ্যাট ট্যাক্স একদম আরোপের চেয়ে চিরতরে বিনিয়োগ বাস্তবতা। বান্ধব পরিবেশ করাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয়। আপনি থাকুন আমার সাথে সাইমন। আপনার র মেটেরিয়াল যেটা কাঁচামালের খরচ যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবে আপনার রিটেল প্রাইসও কিন্তু বেড়ে যাবে। এবং রিটেল প্রাইস বেড়ে গেলেও কিন্তু আপনি দেখবেন যে সরাসরি ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কারণেও কিন্তু আপনার আপনার মানে ট্যাক্স ইনডিউসড একটা ইনফ্লেশন বলে কিন্তু একটা কথা আছে। তো সেটারও কিন্তু প্রভাব কিন্তু বর্তমানে আমাদের বাজারে কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তো আমার আমার প্রস্তাবনা হচ্ছে যে আপনার আয়ের পরিধি আপনার বৃদ্ধি করতে হবে। আয়ের পরিধির ভিত্তিতে আপনি কর আহরণ আপনি করতে পারেন, কিন্তু আয় যদি আপনি সংকুচিত করে দেন, তখন কিন্তু আপনার আপনার কিন্তু আপনার আপনার কর আহরণ কিন্তু ক্রমবর্ধমান ভাবে কিন্তু কমে যাবে। তো সেই প্রেক্ষিতে বলতে হয়, বিশেষ করে এমন একটি সেন্সিটিভ একটা সময় যেখানে আসলে আমাদের একটি
দেশে অভ্যন্তরীণ অর্থনীতিতে একটি মন্দার মধ্যে দিয়ে কিন্তু দেশের অর্থনীতি যাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে আমাদের কি করে আমাদের আমাদের তৃণমূল পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছে তাদের কি করে আমাদের সাশ্রয় করতে পারি, তাদের কি করে আমরা স্বস্তি দিতে পারি, সেই দিকে আমি মনে করি আমাদের সুনজর রাখা উচিত। এবং একই সাথে মধ্যম আয়ের যারা ব্যবসায়ী যারা রয়েছে তারা আবার মনে রাখতে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, তাদেরকে সার্বিক সহযোগিতা যদি আমরা দিতে আমরা ব্যর্থ হই, বিশেষ করে আমাদের কৃষি খাতের সাথে সম্পৃক্ত প্রায় আপনার মানে 7.5 কোটি থেকে 8 কোটি মানুষ এই খাতের সাথে সম্পৃক্ত, তো তাদেরকে যদি আমরা ক্ষমতায়ন যদি আমরা না করতে পারি, ভবিষ্যতে কিন্তু আপনার খাদ্য মূল্যস্ফীতি কিন্তু আমরা কমিয়ে আনতে আমরা ব্যর্থ হব। রাষ্ট্র কিন্তু ভ্যাট ট্যাক্স আসলে রাষ্ট্রকে তো চলতে হবে নিশ্চয়ই, তারা নিশ্চয়ই ভ্যাট ট্যাক্সের মাধ্যমে রাজস্ব আদায়ের তাদের আহরণটা বাড়াতে হবে, কিন্তু কৃষি পণ্যের ক্ষেত্রে সে ভ্যাট ট্যাক্স আসলে সমন্বয় কিভাবে করা যায়? বিকল্প কোনো প্রস্তাবনা এই মুহূর্তে অর্থনৈতিক প্রেক্ষাপটে জি দেখেন, আমি অস্বীকার করছি না, বিগত 4-5 বছরও 4-5 অর্থ বছর আমরা দেখেছি যে আমাদের বাজেট 7 লাখ থেকে 8 লাখ কোটি টাকা, তারপরে 8.5 লাখ কোটি টাকা ঘোষণা করা হলো, কিন্তু আমরা দেখতে পারলাম যে আপনার রাজস্ব যে আহরণটা ছিল সেটা মাত্র আপনার 3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা। এই অর্থ বছরে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে 4,81,000 কোটি টাকা। তারপর কিন্তু দেখা যাবে যে আপনার যে লক্ষ্যমাত্রা থাকে সেটা যেটা অর্জিত হয় একটা বিশাল ঘাটতি থাকে। কারেক্ট, একটা 3 লক্ষ কোটি টাকার কিন্তু একটি বাজেট ডেফিসিট রয়েছে। আপনি বাজেট ডেফিসিট আপনি দীর্ঘমেয়াদী সময়ের জন্য কিন্তু আপনি প্রক্রিয়াধীন অবস্থায় রাখতে পারেন না, এবং আপনার ফাইন্যান্সিংটা কোথা থেকে নিতে হচ্ছে? ব্যাংক থেকে নিতে হচ্ছে, বৈদেশিক ঋণ আপনার বরাদ্দ করে কিন্তু এই ঋণ পরিশোধ করতে যেও কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, বিশেষ করে বৈদেশিক যে ঋণগুলো আমরা অতীতে আমরা নিয়েছি। তো বাজেট ফাইন্যান্সিং অবশ্যই আমি মনে করি যে রাজস্বের যে লক্ষ্যমাত্রা সেটা অবশ্যই আমাদের সেই লক্ষ্যমাত্রা আমাদের পৌঁছাতে হবে। এই কারণ আমাদের বাজেট ফাইন্যান্সিং যেটা করতে হবে সেটা আপনি এত বড় বাজেট ডেফিসিট থেকে রেখে আপনি এত বড় একটি অর্থনীতিকে কিন্তু আপনি স্বস্তির দিকে কিন্তু আপনি ঠেলে দিতে পারেন না। তো এমন একটি পরিস্থিতি আমার প্রস্তাবনা থাকবে যে আমাদের সর্বপ্রথম যদি আপনার রেভিনিউ জেনারেশনে যদি আপনার ঘাটতি সৃষ্টি হয়, যদি আপনার আয় যদি পরিধি যদি কমে যেতে থাকে, তখন কিন্তু আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা 4,80,000 কোটি টাকা তো দূরের কথা, আমরা কিন্তু 3.5 লাখ কোটি টাকা কিন্তু যেতেও কিন্তু পৌঁছাতে কিন্তু আমরা হিমশিম খাবো। তো আমরা বর্তমান সরকার যে কয়েকটি উদ্যোগগুলো নিয়েছে, বিশেষ করে আপনার ব্যালেন্স অফ পেমেন্টস স্টেবিলিটি অর্জন করা এবং টাকার মান অতীতের তুলনামূলক ভাবে আমার বলতে হচ্ছে এবং স্বীকৃতি দিচ্ছি যে টাকার মান কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা স্থিতিশীল রাখতে পেরেছি। তারপরেও আমার প্রস্তাবনা থাকবে যে আয়ের পরিধি যদি কোনো কারণে যদি কমে যায়, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে একটি অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে যায় এবং এই মন্দার চাপ যদি আরো তীব্রতা পেতে থাকে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না, বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীগুলো কিন্তু ধসে পড়ে যাবে। তো সবার আগে আমাদের মনে রাখতে আয়ের পরিধি কি করে আমাদের বৃদ্ধি করা যায়, এবং আমি মনে করি স্বল্প সময়ের জন্য, বিশেষ করে যখন আপনার সুদের হার এত উচ্চ পর্যায়ে বর্তমানে রয়েছে, আমি মনে করি বিশেষ করে কৃষি খাতের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, বিশেষ করে যেই খাতের সাথে সরাসরি খাদ্য মূল্যস্ফীতি সংশ্লিষ্ট, এই খাতটাকে অন্তত পক্ষে কিছুদিনের জন্য আমি মনে করি যে স্বস্তি দেওয়া উচিত, এবং এই কর আহরণ এবং করের বোঝা থেকে তাদের কিছুদিনের জন্য আমি মনে করি যে মওকুফ করা উচিত। নিশ্চয়ই। ডক্টর সাইম আমির ফয়সাল এবং সোহেল আমান, আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টালিখাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।